হাসনাত আবদুল্লাহ বড় ধরনের বিপদেই পড়ে গেলেন বোধহয়। এবার তার সহকর্মী সার্জিস আলম তার বিরুদ্ধে দাঁড়ালেন। হাসনাতের ফেসবুক স্ট্যাটাস যেটাকে নিয়ে দেশ উত্তপ্ত হলো, দেশকে উত্তপ্ত করে দিলেন, সেনাবাহিনীর বিপক্ষে অনেককে খেপিয়ে তোলার চেষ্টা করলেন। সেটা যে একটা মিথ্যাচার, প্রায় বেশিরভাগটুকুই যে মিথ্যাচার, সেনাপ্রধানকে অপমান করার একটা হীন চেষ্টা, সেটা সার্জিস আলমের আজকের স্ট্যাটাসের মধ্য দিয়ে একেবারে পরিষ্কার হয়ে গেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আবদুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মূলত কি হয়েছে। বলছিলাম, হাসনাতের যে স্ট্যাটাস দেশকে উত্তপ্ত করলো, যে স্ট্যাটাসকে ঘিরে শাহবাগে সমাবেশ ডেকে জনসমুদ্রে পরিণত করার চেষ্টা করা হলো এবং সেই চেষ্টা ব্যর্থ হলো। তারপরে গতকালকে দেখলাম হাসনাতের ইউটার্ন। হাসনাত সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চান না, এরকম মন্তব্য করলেন। তারপরে সার্জিসের ইউটার্ন দেখলাম। সার্জিস একটা ইফতার পার্টিতে মন্তব্য করলেন, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো মতবিরোধ নেই, সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে আমরা জড়াতে চাই না, তাদের সঙ্গে সুসম্পর্ক আছে। এরকম স্ট্যাটাসের পরে আজকে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের বিরোধিতা করে ফেসবুকে দীর্ঘ এক উপন্যাস লিখলেন সার্জিস আলম, যেটা হয়তো অনেকেরই এরই মাঝে চোখে পড়েছে। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব সার্জিসের, যেখানে হাসনাতের বিরোধিতা করে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত দিয়েছেন। সার্জিস সব থেকে যে গুরুত্বপূর্ণ কথাটা শেষ দিকে বলেছেন সেটা হচ্ছে, হাসনাত যে কাণ্ডটা করেছে, এই মিটিংয়ে যেটাই হোক না কেন, যে কথাই হোক না কেন, সেই কথা ফেসবুকে লিখে হাসনাত যে কাণ্ডটা করেছে, তাতে করে এর পরবর্তীতে এনসিপি কিংবা আমাদের সঙ্গে কোনো ধরনের কোনো স্টেক হোল্ডার কোনো মিটিং করতে আগ্রহী হবে না, তারা ভয় পাবে। কেউ যদি আমাদের সঙ্গে মন খুলে প্রাণ খুলে কথা না বলে, তাহলে সেটা আমাদের জন্যই দুর্ভাগ্যজনক। তার মানে সার্জিসের উপলব্ধি হয়েছে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন এক স্ট্যাটাসের মাধ্যমে হাসনাত আবদুল্লাহ। এবং সেই স্ট্যাটাস যে তার মানে যারা পীর আউলিয়া যাদেরকে মানেন, সেই পীর আউলিয়াদের প্রেসক্রিপশনেই যে সেই স্ট্যাটাস দেয়া হয়েছে, সেটা এখন স্পষ্ট। এদিকে সেনাবাহিনীর অবস্থান তো আর বাইরে থেকে বোঝা যাবে না, বাইরে থেকে তারা বুঝতেও দেবে না। সেনাবাহিনীর কঠোর অবস্থান হাসনাতকে ইউটার্ন করতে বাধ্য করেছে, সত্য কথা বলতে বাধ্য করেছে সার্জিসকে, এবং সার্জিস অবশেষে সত্য কথা বললেন। সার্জিসের সত্য কথা বলার আগে সুইডেন ভিত্তিক গণমাধ্যম নেত্র নিউজ গোমরটা ফাঁস করে দিয়েছিল। নেত্র নিউজের দিকে একটু তাকাই। সুইডেন ভিত্তিক এই নেত্র নিউজ গতকালকে প্রথম এই গোমরটা ফাঁস করে দিয়েছে এবং তারা বলেছে যে এই বৈঠকটা হয়েছে সেনাপ্রধান, মানে প্রথম ইনফরমেশনটা যেটা দিয়েছে, যেটা হাসনাত আবদুল্লাহ লিখেননি, যে কার সঙ্গে বৈঠক হয়েছে, কোন অফিসারের সঙ্গে বৈঠক হয়েছে, সেটা নেত্র নিউজ প্রথম ফাঁস করেছে। সেনাপ্রধানের সঙ্গে এই দুইজনের বৈঠক হয়েছে এমনটা বলা হয়েছে। এবং তারা আইএসপিআর থেকে আনুষ্ঠানিক মানে কোনো বিবৃতি না দেয়া হলেও তারা ভেতরে যোগাযোগ করে আইএসপিআর থেকে, সেনাবাহিনীর সোর্স থেকে তারা খবর জোগাড় করেছে। এবং খবর জোগাড় করে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে
হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এই দুজনকে সেনাবাহিনী থেকে ডেকে নেওয়া হয়নি। তারাই একের পর এক সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করছিল, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ চেয়ে যোগাযোগ করছিল যে তারা সাক্ষাৎ চাই। এবং যেটা সার্জিস আলম তার স্ট্যাটাসেও স্বীকার করেছেন যে 25 ফেব্রুয়ারি যে ভাষণটা সেনাপ্রধান দিয়েছিলেন, এনাফ ইজ এনাফ, এই যে হুমকিগুলো দিয়েছিলেন, সেটার পরে সার্জিস নিজে থেকেই সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে এবং সেনাপ্রধানের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে। তারই ধারাবাহিকতায় 11ই মার্চ তারা সুযোগ পায় সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে। যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে 3 জনই ছিলেন, সেনাপ্রধান, হাসনাত এবং সার্জিস। সেটাও নেত্র নিউজ এবং সার্জিস আলম দুজনই দুই তরফ থেকেই আমরা নিশ্চিত হয়েছে। নেত্র নিউজ যেটা বলছে সেটা হচ্ছে যে সেনানিবাসের খোদ ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11ই মার্চ বৈঠক হয়েছিল, এমনটা স্বীকার করেছে তারা। তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে চাপ প্রস্তাব প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আবদুল্লাহ এবং তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহে ওই বৈঠকটি হয়েছিল বলে সেনানিবাস থেকে জানানো হয়েছে। বাংলাদেশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। শুক্রবার হাসনাত আবদুল্লাহর এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয়। একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর। হাসনাত আবদুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, বই, অন্য কিছু নয় বলে তারা মন্তব্য করেন। এছাড়া 27 বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দেয়া হয়। হাসনাতের এই গল্পটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি, তিনি রাজনীতি করার জন্য এই কাজ করেছেন এবং এটা হাস্যকর, অপরিপক্ক মস্তিষ্কের কাজ, এমনটা সেনা সদর থেকে বলা হয়েছে। সেনা সদর থেকে যখন এই কথাটা বলা হলো, নেত্র নিউজ, সুইডেন ভিত্তিক এই গণমাধ্যম নেত্র নিউজ যখন সেটা ফাঁস করে দিল, তখন আসলে আর সার্জিস হাসনাতদের করার কিছু ছিল না। তারা সেনাবাহিনীর চাপে পড়েছে কিনা সেটা তো ভেতরের খবর, সেই ভেতরের খবরটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তবে কিছু তো হয়েছেই। সত্য বলতে যেহেতু সার্জিস বাধ্য হয়েছেন এবং সার্জিস যে সত্য কথাটা বলেছেন সেই সত্য কথার পরতে পরতে হাসনাত আক্রান্ত হয়েছেন এবং শেষে হাসনাতকে তিনি সান্ত্বনাও দিয়েছেন। সার্জিস বলেছেন, সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি। আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজনের যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতার কারণে, ব্যক্তিগত ব্যস্ততার কারণে সেটা তিনি যাননি। এরপরে লিখেছেন, প্রথমেই স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি। এটা স্পষ্ট হয়েছে যে সেনানিবাস তাদেরকে ডেকে নেয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো। যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন, বললেন এনাফ ইজ এনাফ, সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি যোগাযোগ করেন এবং এই মিটিংয়ের ব্যাপারটা ঘটে। তিনি বলেন যে আমার জায়গা থেকে সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অর্থাৎ হাসনাত আবদুল্লাহ যেটা বলেছেন যে তাদেরকে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দেয়া হয়েছে, ভারতের প্রস্তাব তাদেরকে দেয়া হয়েছে, সেটা সার্জিস পুরোপুরি অস্বীকার করলেন, বললেন যে এরকমটা ঘটেনি। তিনি বলেছেন যে যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলছিলেন, পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্লেষণ করেছিলেন।
হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে না হবে, এগুলো নিয়ে কথা হয়েছিল। কিন্তু যে টোনে হাসনাতের ফেসবুকে লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশনটা অতটা এক্সট্রিম ছিল না। তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড বা সো কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজন, সেটা সরাসরি অভিমত আকারেও এসেছিল। হাসনাত তার বক্তব্যে আর একটা বিষয় উল্লেখ করেছে যে, আলোচনার এক পর্যায়ে বলি যে দলই ক্ষমতা যে দল এখনো ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন। অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। সেনাপ্রধান নাকি রেগে গিয়ে বলেছেন, ইউ পিপল নো নাথিং, ইউ লাইক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, তোমার বয়সের থেকে অনেক বেশি। এই কনভারসেশনটা হয়েছে, এটা সত্য, কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন, এখানে এই সরাসরি এটা না পড়ে বরং বিশ্লেষণে যায়। হাসনাত বলেছে যে, আমরা এক পর্যায়ে রেগে মিটিং ছেড়ে চলে আসি, সেখান থেকে বের হয়ে চলে আসি, মিটিং আর করি নাই, একপাক্ষিকভাবে আমরা চলে আসি। সার্জিস আলম বলছেন যে একপাক্ষিকভাবে মিটিং শেষ করেছেন সেনাপ্রধান মিটিং শেষ করে ওই অবস্থায় রেগে গিয়ে তিনি বেরিয়ে গিয়েছেন। আমরা যখন গিয়ে গাড়িতে উঠছিলাম, তখন সেনাপ্রধান অনেকটা কি বলবো, অভিভাবকের স্বরে তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন যে সার্জিসের যে কথাটা, সেটা হচ্ছে, সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি, বরং বয়সে তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে, সেই টোন এবং এক্সপ্রেশনে শেষ বেলায় গাড়ির কাছে দাঁড়িয়ে সেনাপ্রধান এই কথা আমাদেরকে বলেছেন। এদিকে শাহবাগে যে হাসনাত ওয়াকার যে মিছিল হয়েছে, এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না, এমনটাও সার্জিস আলম বলেছেন। অর্থাৎ শাহবাগে যে কাণ্ডগুলো হয়েছে, যে মিছিল হয়েছে, সেনাপ্রধানের বিরুদ্ধে যেভাবে উস্কানি দেওয়া হয়েছে, সেগুলো প্রত্যাশা করেন না, সেগুলো ভুল, এমন কথাও সার্জিস আলম বলার চেষ্টা করেছেন। এসবের পাশাপাশি আমি ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই। আমি ভুল হতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার এটিই সঠিক বলে মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে, সেই প্রাইভেসি তারা বজায় রাখে। আমাদের সাথে সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, সেগুলোর সাথে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম, কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে পারতাম, সেই অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতেও পারতাম। অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সঙ্গে ঐক্যমত্য না পৌঁছালে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকে এই দাবি করতে পারতাম। কিন্তু যেভাবে এগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি, বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়বে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এটা লিখে, যেটাই ঘটুক না কেন, যেভাবে লিখেছে সেভাবে ঘটেনি, সেনাপ্রধান সেভাবে বলেনি, একেবারে স্পষ্টভাবে সার্জিস বলেছেন যে হাসনাতের সে নিজের মতো করে বুঝে নিয়ে লিখেছে এবং তার ফেসবুকে লেখাটা ঠিক হয়নি, ভুল হয়েছে। ফেসবুকে লিখে সে এনসিপির বরং দুর্যোগ ডেকে এনেছে, এটা এনসিপির জন্য খারাপ হবে,
আমাদের জন্যও খারাপ হবে এবং ভবিষ্যতে কেউ আমাদের সঙ্গে মিটিং করতে চাইবে না, আমাদের সঙ্গে কথা বলতে চাইবে না যদি আমরা গোপনীয়তা রক্ষা করতে না পারি। এই স্ট্যাটাস আরও বড় স্ট্যাটাস। এই স্ট্যাটাসের কমেন্টে গিয়ে আর এক সমন্বয়ক, সাবেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, তিনি কমেন্ট করেছেন এবং তিনি বলেছেন সেটা হচ্ছে যে একটু পড়ে শোনাই। দুইজনের একজন মিথ্যা, এভাবে তিনি স্ট্যাটাসে লিখেছেন, বলেছেন এসব কি ভাই, পাবলিকলি বলছি দুইজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন। আব্দুল হান্নান মাসুদ একেবারে স্পষ্টভাবে বলেছেন, যেটা গণমাধ্যমের শিরোনামও হয়েছে, বলেছেন দুইজনের যে কোনো একজন মিথ্যা কথা বলছেন। তাহলে মিথ্যা কথা কে বলছেন? হাসনাত আবদুল্লাহ মিথ্যা কথা বলছেন, নাকি ভয়ে এখন সার্জিস আলম মিথ্যা কথা বলছেন হাসনাতকে সেভ করার জন্য? আসলে কোনটা হয়েছে? হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাসটা দিয়েছিলেন সেই স্ট্যাটাস কি নিজে থেকে দিয়েছিলেন, নিজের বুদ্ধিতে দিয়েছিলেন, নাকি কারো বুদ্ধিতে বায়াসড হয়ে দিয়েছিলেন? হাসনাতের এই স্ট্যাটাসের পরে যারা জার্সি পরা ক্যাপ্টেন নামে হাসনাতকে প্রশংসা করে ফুলিয়ে ফাঁপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সারখার করেছেন, তারা এখন কি করবেন? তারা এক অর্থে কি হাসনাতের ক্ষতি করেননি? হাসনাতকে উস্কে দিয়ে হাসনাতকে ক্ষতি করেননি? তারা যদি এনসিপির ভালো চান, মঙ্গল চান, তাহলে কি তারা এনসিপিরও ক্ষতি করেননি, যেটা সার্জিস আলম বলার চেষ্টা করেছেন? সার্জিসের এই পোস্ট কি বলে, কি ইঙ্গিত দেয়? ইঙ্গিত এটাই দেয় যে সেনাবাহিনী নিয়ে যে খেলাটা খেলতে চেয়েছিলেন সেই খেলাটা আসলে ব্যর্থ হয়েছে। সেনাবাহিনী নিয়ে খেলা এত সহজ নয়, খেলাটা অনেক কঠিন খেলা। খেলার জন্য পরিপক্কতা অর্জন করতে হয়। অনেক পরিপক্ক রাজনীতিবিদও সেনাবাহিনীর সঙ্গে খেলতে ভয় পায়। সেনাবাহিনীর সঙ্গে আপনি খেলতে যাবেন, আপনি মানে কি বলবো, 2 দিনের কি যেন বলে, একটা প্রবাদ আছে, এই মুহূর্তে সরাসরি মনে পড়ছে না। সেই প্রবাদের মতো বলতে হয় যে 2 দিন হলো রাজনীতিতে এসেছেন, এখনই আপনি সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানাতে চাচ্ছেন, এখনও আপনার রাজনৈতিক দল নিবন্ধন পায়নি, অথচ সরকারের আনুকূল্যে অনেক সুযোগ সুবিধাই আপনারা পাচ্ছেন। এই প্রসঙ্গে আর একটা কথা বলা উচিত, সেটা হচ্ছে সেনাবাহিনীর ব্যাপারে যে বিষোদ্গার হাসনাত আবদুল্লাহ করলেন, ঠিক একই বিষোদ্গার পরদিন সকালে, রাতে করলেন হাসনাত আবদুল্লাহ শেষ রাতে, এবং পরদিন দিনের বেলায় করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি একটা ভিডিও বার্তা গণমাধ্যমে পাঠালেন, যেখানে সেনাপ্রধান সম্পর্কে সরাসরি বিষোদ্গার করলেন, সেনাপ্রধানকে যাচ্ছে তাইভাবে ছোট করে তিনি মন্তব্য করলেন। এটার পরিপ্রেক্ষিতেই কি বোঝা যায় না যে সরকারের ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এই ছাত্র সমন্বয়কদের এক ধরনের প্ল্যান ছিল সেনাবাহিনীকে বিতর্কিত করা, জেনারেল ওয়াকারকে বিতর্কিত করা এবং বিতর্কিত করে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার এহেনও কোনো পরিকল্পনা নেই, যা হচ্ছে না। গতকালকে আমরা আজকেই সকালের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে সাংবাদিক জিল্লুর রহমান বলেছিলেন 14 জনের একটা সিন্ডিকেট কাজ করছে, যারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চাই ঈদের পরে, উদ্দেশ্য নির্বাচনকে পিছিয়ে দেয়া। সেনাপ্রধানকে নিয়ে এই বিতর্ক তৈরি করা নির্বাচনকে পিছিয়ে দিয়ে স্বার্থ হাসিল করার চেষ্টা নয় তো? ওই যে 14 জনের মধ্যে এরা আবার কেউ কেউ নেই তো? এই প্রশ্নটা এখন কিন্তু এসেই যায়। তবু ভালো সার্জিস আলমের বোধোদয় হয়েছে, তিনি অল্পতেই বুঝতে পেরেছেন যে পথে তারা হাঁটতে চলেছেন সেই পথটা খুবই দুরূহ এবং খুবই বেশি কাঁটা বিছানো। সেই কাঁটা বিছানো পথে খুব একটা আগানো সম্ভব নয়। পথের শুরুতেই ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়তে হবে তাদেরকে। সুতরাং ভালো একটা স্ট্যাটাস,
এই স্ট্যাটাসে অন্তত তাদের বোধোদয় হবে। এখন আমরা প্রত্যাশা করতেই পারি যে হাসনাত আবদুল্লাহ তার ভুল বুঝতে পারবেন এবং ভুল বুঝতে পেরে তিনি আরেকটি স্ট্যাটাস দেবেন। সেনাবাহিনীর সঙ্গে তাদের যে ক্ল্যাশ, সেই ক্ল্যাশটা আর থাকবে না। দর্শক, আপনার কি মনে হয় কোন সার্কাসটা এখনো হতে বাকি? সার্কাস কিন্তু হচ্ছে একের পর এক, এবার কোন সার্কাস? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের রাজনীতিতে এই মুহূর্তে তারুণ্যের যে সমাবেশ ঘটেছে, অর্থাৎ যাদের বয়স ৩০ বছরের নিচে, এরকম বাংলার ইতিহাসে আর কখনোই ঘটেনি। ৩০ বছরের নিচে যারা তরুণ, সেখান থেকে শুরু করে একেবারে ১৫-১৬ বছরের তরুণ তরুণীরাও এখন রাজনীতির মুখপাত্র হয়ে পড়েছেন। যখন মানুষের গড় আয়ু ছিল ৫০ বছর, ৫০-এর দশকে, আপনি গিয়ে দেখুন বঙ্গবন্ধু যখন নিহত হলেন ইন 1975, তার বয়স কত বছর ছিল? মাত্র ৫৫ বছর। কিংবা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন, তখন তার বয়স কত ছিল? মাত্র ৩৮ বছর। কিন্তু আপনি যদি আমার চেহারার দিকে তাকান, আমি এখন বঙ্গবন্ধুর চেয়ে প্রায় ৫ বছরের বড়। এখন বঙ্গবন্ধুর ওই যে মূর্তি, ওটার দিকে তাকান, কিংবা জিয়াউর রহমান সাহেবের দিকে তাকান আর আমার দিকে তাকান, তাতে আমাকে কি মনে হবে? এখনো তরুণ মনে হচ্ছে। এটা কেন? এর মূল কারণ হলো যে আমাদের এখন গড় আয়ু ৮০-র উপরে চলে গেছে। আর যখন ৫৫ বছর গড় আয়ু ছিল, তখন একজন মানুষ ৪০ বছর হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যেতেন। ফলে কি হলো, এই যে গড় আয়ু বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের বয়স বেড়েছে। আগে যেখানে ৫ বছর পর্যন্ত শিশু ধরা হতো, এখন ১৩-১৪ বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে শিশু মনে করা হয়। এবং এখন অনেক বাবা মা তাদের ১৪ বছরের পোলাপানকে খাইয়ে দেন, পরে আমার বাচ্চারা এভাবে আদর করেন। তরুণদেরকে একটা সময় ১৬-১৭ বছর বয়সে, যখন ৫০ বা ৫৫ বছর গড় আয়ু ছিল, তরুণ মনে করা হতো। এখন চাকরির বয়স ৩৫ করা হয়েছে, অর্থাৎ ৩৫ থেকে ৩৬ বছর পর্যন্ত তারুণ্য। এরপরে মানুষ যুবক হয়। তো এইভাবে আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অনেক কিছু বেড়ে গেছে। ফলে ৪০-এর দশকে যারা পেরেছেন, ৩০-এর দশকে যারা পেরেছেন, সেটি এই সময়টিতে সম্ভব নয়। এখন তরুণদের যে তারুণ্য, এটি হলো মোবাইল টিপার তারুণ্য, খুব দ্রুত চমকিত করার তারুণ্য। গুগল থেকে একটি তথ্য কিংবা উপাত্ত সংগ্রহ করে হঠাৎ করে আপনাকে যদি বলা হয় যে উলান বাটর কোথায়, এইরকম কিছু তথ্য উপাত্ত নিয়ে তারা এখানে তাদের তারুণ্য প্রদর্শন করতে পারে। কিন্তু যেটিকে বলা হয় ধী শক্তি, মানুষের ধী শক্তি, মানুষের প্রজ্ঞা, মানুষের দার্শনিকতা, পরিবেশ এবং পরিস্থিতি বিচার এবং বিশ্লেষণ করে একটি সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বয়সটি দরকার, সেটা হলো পৌরত্ব এবং বৃদ্ধ। বৃদ্ধ এবং পৌর বয়স ছাড়া মানুষ দার্শনিকতার পর্যায়ে পৌঁছাতে পারে না। কোনো যুবক বয়সে এটি সম্ভব নয়। দর্শন জিনিসটি ধীর স্থির শান্ত, আর তারুণ্য এবং যুবক এটা হলো একেবারে টকটকে, যাকে বলা হয় রক্ত গরম করা একটা সম্প্রদায়। তো এখন জুলাই আগস্ট বিপ্লবের পর ৩০ বছরের নিচের যে সকল তরুণরা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছেন, এই মুহূর্তে রাজনীতি পরিচালনা করছেন,
এবং তাদের সেই তারুণ্যের কাছে বৃদ্ধ এবং পৌর যারা অনেকটা মাহরুম হয়ে পড়েছেন। ফলে আপনি চারিদিকে শুধু তারুণ্যের জয় জয়কার না বলে এটিকে কচি কাঁচার মেলা হিসাবে দেখতে পারেন। যারা বয়স্ক লোক, রাজনীতিতে যারা প্রাজ্ঞ, 8 বার 10 বার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এখন এই তরুণরা মনে করছে যে এটা কোনো বিষয়ই নয়, তারাই সবকিছু। এবং এর ফলে যে কোলাহল তৈরি হচ্ছে, এর ফলে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সেই বিশৃঙ্খলার ফলে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে পুরো রাষ্ট্রযন্ত্র বলতে গেলে অকার্যকর হয়ে পড়েছে। দ্বিতীয় যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হলো তরুণরা সহজেই আকৃষ্ট হয়ে যায়, শিশুরও আকৃষ্ট হয়। আপনি যদি কোনো শিশুকে একটু লেমন জুস দিন কিংবা একটা চকলেট দেন, আপনি একটা চকলেট দিয়ে একটা শিশুকে যদি বলা হয় যে তুমি তোমার পিতার বুকের উপর ছুরি চালিয়ে আসো, 3-4 বছর 5 বছরের শিশু একবারও চিন্তা করবে না চকলেটের জন্য সে এই কাজটি করতে পারে, লেমন জুসের জন্য এই কাজটি করতে পারে। এরপরে আপনি যখন কিশোর বেলাতে চলে যাবেন, যখন আপনার নতুন যৌবন আসবে, সেই নতুন যৌবনের তাড়নায় সেক্সুয়াল যে ডিজায়ার, সেই ডিজায়ারের জন্য এই বয়সী অর্থাৎ কিশোর এবং তরুণ বা কিশোরী বা তরুণী তাদের পিতা এবং মাতাকে অনায়াসে খুন করে ফেলতে পারে তাদের সেই যখন শরীরের মধ্যে যৌন লিপ্সা ভর করে। যৌনতার বাইরে গিয়ে যদি তাদের অন্য নেশাগুলোর কথা চিন্তা করেন, ধরুন কেউ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে, এখন সেই ড্রাগ অ্যাডিকশন হয়ে গেছে, সেই ড্রাগ অ্যাডিকশনের জন্য গাঁজা হোক, মদ হোক, ফেন্সিডিল হোক, তাহলে সেও তার পিতামাতা, আত্মীয় স্বজন, পরিবার, ঘর সংসার সব তছনছ করে দিতে পারে। এরপর নেশার পরে যদি আসে লোভ, তার টাকা দরকার বা তার ঘড়ি দরকার, তার একটা মোটর সাইকেল দরকার, তার একটি ভালো জামা দরকার, একটা গাড়ি দরকার, যে যার অবস্থান অনুযায়ী যখন এই কিশোর এবং তরুণদের মধ্যে লোভ জিনিসটি চলে আসে, তখনই তারা সারা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে কয়লা বানিয়ে দিতে পারে, অঙ্গার বানিয়ে দিতে পারে। এটার জন্য তাদের কোনো রকম অনুশোচনা হয় না। লোভ গেল, লালসা গেল। এরপর যদি তাদের হাতে ক্ষমতা দেয়া হয়, ক্ষমতা যখন তাদের হাতে দেয়া হয়, তখন এটি যে কত বড় ভয়ানক আকার ধারণ করতে পারে। আগের কামনাজনিত, বাসনাজনিত, লোভজনিত যে সকল অপরাধ, যে সকল কর্মকাণ্ড, এটি কয়েক লক্ষ গুণ বেশি নির্মম এবং নিষ্ঠুর হয়ে যায় যখন কোনো তরুণ রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায়। এবং এক্ষেত্রে অতীতে যেটা হলো যে রাজতান্ত্রিক ব্যবস্থায় যখন কোনো তরুণ, কিশোর বা শিশুকে সিংহাসনে বসানো হতো, তার একজন অভিভাবক থাকতো এবং সেই একজন অভিভাবক একাধিক অভিভাবককে নিয়ন্ত্রণ করত। কিন্তু কিছু কিছু তরুণ দেখা গেল সেই অভিভাবককে মেনে নেয়নি, অভিভাবককে শেষ করে দিয়েছে, মেরে ফেলেছে। যেমন সম্রাট নিরো। তো সম্রাট নিরোর অভিভাবক ছিলেন তার মা অ্যাগ্রিপিনা। অ্যাগ্রিপিনাকে তিনি মেরে ফেললেন। তার দ্বিতীয় অভিভাবক ছিলেন তার শিক্ষক সেনেকা। মানবজাতির ইতিহাসে যে কয়জন সর্বকালের সেরা দার্শনিক, যেমন কনফুসিয়াস, তারপর সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, ঠিক এই পর্যায়ের ইবনে খালদুন, এই পর্যায়ের দার্শনিক ছিলেন সেনেকা, যার কাছে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন নিরো।
তিনি শুধু সেনেকাকে মারেননি, সেনেকার যে স্ত্রী, তার গুরু মাতা, তাকেও তিনি মেরে ফেলেছেন। তারপর রোমে আগুন লাগিয়ে দিয়েছেন, আর সেই আগুনের দৃশ্য দেখার জন্য তিনি বাঁশি বাজিয়েছেন। তো ক্ষমতা তারুণ্যকে কতটা বিধ্বংসী করে ফেলতে পারে, এই সম্রাট নিরো তার জাজ্বল্যমান প্রমাণ। তো এই জন্য আমি বলছিলাম যে বাংলাদেশে যখনই তরুণরা ক্ষমতায় এসেছে, তরুণদের সবাই না, এটা বিরাট অংশ লেবেনচুস চকলেটের মোহতে পড়ে গেছে। ফলে চারিদিকে আপনি দেখুন সমন্বয়ক নামের চাঁদাবাজির অভিযোগ আসছে, সমন্বয়কদের মধ্যে আরও অনেক মবের দুর্নীতির, লুটপাটের অভিযোগ আসছে। এরপর এই সময়টাতে নিয়ন্ত্রিত মিডিয়ার কারণে তাদের ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের অনেক কিছু আসছে না, কিন্তু আগামীতে যখন এই বিষয়গুলো আসবে তখন আপনারা খুব আশ্চর্য হয়ে পড়বেন। এবং সবার শেষে যেটি বললাম যে যেহেতু রাষ্ট্র ক্ষমতাটা তাদের হাতে এই মুহূর্তে, ফলে এই রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে থাকার কারণে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাবাহিনীর প্রধান, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, কিংবা সাবেক প্রধানমন্ত্রী, এমপি, দেশের বড় ব্যবসায়ী, সবাইকে তারা মনে করার চেষ্টা করছেন যে তারা তাদের চাইতেও নিম্নগামী, অধোগামী এবং লেস ক্যালিভারের। এর ফলে কি হলো, একটি অনুষ্ঠানে দেখলাম যে একজন সমন্বয়ক, বাংলাদেশের একজন অন্যতম মেধাবী সচিব জনাব আবু আলম শহীদ খান, তিনি শুধু মেধাবী সচিব নন, সাংবাদিকতায় তার যশ রয়েছে, রাজনীতি করতেন, জাসদ রাজনীতি করতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঁপানো ছাত্রনেতা ছিলেন। তো তাকে কেন্দ্র করে একজন তরুণ একটা টকশোতে বলে ফেললেন যে বৃদ্ধরা কি বুঝেন, তারা তো একটা অ্যান্ড্রয়েড টেলিফোনই চালাতে পারেন না। তার ফলে এই যে রাজনীতির যে কচিকাঁচার একটা মেলা চলছে, এবং লেবেনচুসের যে কথা বললাম যে অবস্থা চলছে, এটির তৃতীয় ধাপে গিয়ে কি হতে পারে সেটা আপনারা কল্পনা করতে থাকুন। আর আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সবথেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ, তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।